ফ্রেন্ডস, আজকে একটা খুব ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনার কাছে চলে এলাম। এতদিন আমি বলেছি কী করে আপনার টাকা ইনভেস্ট করবেন। মিউচুয়াল ফান্ড, শেয়ার, বিভিন্ন জায়গায় আমি ইনভেস্টমেন্টের পদ্ধতি আগের ভিডিওগুলোতে আমি শিখিয়েছি। আজকে আমি বলবো যে সঞ্চয়টা কী করে করবেন। এখন দেখুন, সঞ্চয় যদি আপনার না হয় আপনি ইনভেস্টমেন্টটা করবেন কী করে? সঞ্চয়টা অবশ্যই দরকার, সেজন্য শেখাবো সঞ্চয়টা কী করে করবেন। এবং তার জন্য আমি 10টা উপায় বলবো। যে 10টা উপায় আপনি যদি মেনে চলেন আপনি অবশ্যই সঞ্চয় করতে পারবেন এবং অবশ্যই আপনি ভবিষ্যতে ধনী হতে পারবেন। দেখুন, সঞ্চয় করতে কে না চায়? সঞ্চয় করতে কিন্তু আমরা সবাই চাই, কিন্তু আমরা সঞ্চয় করতে পারি না। তার কারণ হচ্ছে আমরা সেই নিয়মগুলো জানি না, এবং আমরা সেই নিয়মগুলো না জানার ফলে আমাদের সঞ্চয় হয় না। এবং আমাদের কিছু অভ্যাস আছে, আমি বদভ্যাসই বলবো, আছে যেই বদভ্যাসগুলোর জন্য আমরা কিন্তু সঞ্চয় করতে পারি না। হয়তো আপনি বলবেন যে আমি এত কম পয়সা আয় করি, আমি আবার সঞ্চয় করবো কী করে? না, কম পয়সা আয় করাটা কোনো ব্যাপার না। অনেকে দেখবেন বেশি পয়সা আয় করেও সঞ্চয় করতে পারে না, অনেকে কম পয়সা আয় করেও সঞ্চয় করতে পারে। সুতরাং আজকে আমরা শিখে নেব আমরা কি করে সঞ্চয় করব। আসুন আমরা চলে যাচ্ছি ভিডিওর মূল পর্বে। ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আপনাদের যদি এই ভিডিওটা দেখে আপনারা যদি কিছুটা হলেও কিছু শিখতে পারেন বা আপনাদের যদি কোনো উপকারে লাগে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই শেয়ার করবেন এবং একটা লাইক দেবেন। আসুন চলে যাই ভিডিওর মূল পর্বে। এতদিন হয়তো আপনি করেছেন কি, আপনি আগে খরচ করেছেন পরে সঞ্চয় করেছেন। না, এটা পুরো ভুল পদ্ধতি। প্রথমে আপনি সঞ্চয় করবেন, তারপরে খরচ করবেন। অর্থাৎ আপনি যখন আপনার অফিস থেকে স্যালারি পাচ্ছেন যেদিন, আপনি সেদিন বা তার একদিন দুদিনের মধ্যেই আপনি সঞ্চয় করবেন। বা যারা ব্যবসা বাণিজ্য করছেন তার মাসের একটা নির্দিষ্ট দিনে আগে সঞ্চয়টা করবেন। অর্থাৎ আগে সঞ্চয় পরে খরচ। 2 নম্বর নিয়মে আমি বলবো যে দেখুন, আমরা কিন্তু খরচা করতেই পছন্দ করি বেশি, আমরা কিন্তু জমাতে পছন্দ করি না। আমাদের কাছে যখনই কিছু টাকা আসে আমাদের তখন মাথায় চলে আসে এটা কিনবো, ওটা কিনবো, সেটা কিনবো। আমরা বাজারে যাই এবং অপ্রয়োজনীয় জিনিসই আমরা কিনে নিয়ে চলে আসি। যে জিনিসগুলো কিন্তু আমাদের কেনার কোনো প্রয়োজন নেই সেই জিনিসগুলো আমরা কিনে নিয়ে চলে আসি, এবং পরে হয়তো দেখবো এটা না হলেও চলতো, ততক্ষণে তো আমার খরচা হয়ে গেছে। সুতরাং আপনি যখন কোনো খরচা করবেন আপনি সিস্টেমেটিকভাবে করুন। আপনি লিখে নিন দখলে কাগজে এই খরচাগুলো আপনি করবেন, তারপরে আপনি খরচা করুন। 3 নম্বর পয়েন্টে আসছে যে আমাদের প্রথমে করতে হবে কি, যে আমাদের ঋণ পরিশোধ করতে হবে। আপনার যদি ঋণ থাকে এবং আপনি যদি ভাবেন সঞ্চয় করব, আপনি কোনোদিনও পারবেন না। আগে আপনাকে প্রথম করতে হবে কি, ঋণটাকে আপনাকে পরিশোধ করতে হবে। আপনার যদি 20টা ইনস্টলমেন্ট থাকে আপনি সেটা চেষ্টা করুন 10টা বা 12টা বা 14টা দিয়ে দিতে। অর্থাৎ বেশি করে টাকা দিয়ে আপনি ফার্স্ট ঋণ শোধ করুন, তারপর থেকে আপনি সঞ্চয় আরম্ভ করুন। নেক্সট পয়েন্টে আসছি কি, দেখুন আজকাল একটা ফ্যাশন হয়ে গেছে ক্রেডিট কার্ড রাখা। ক্রেডিট কার্ডটা চেষ্টা করবেন না ইস্যু করতে, বা থাকলেও সেটাকে আপনারা বাড়িতে রেখে দেবেন, সেটাকে আপনারা ব্যবহার করবেন না। ক্রেডিট কার্ড কিন্তু একটা ফাঁদ। এইটা হচ্ছে কর্পোরেট সেক্টরের বা ব্যাংকের একটা ফাঁদ। এই ক্রেডিট কার্ডের ফাঁদে পা দেবেন না। আর ক্রেডিট কার্ড থাকলেই আপনার মাথার মধ্যে আসবে আপনি ঋণ নিয়ে কিছু কিনে নেওয়া। যখনই আপনি ঋণ নেবেন আপনি হয়তো ওদের যে সময়টা আছে তার মধ্যে আপনি শোধ দিতে পারলেন না, আপনাকে মোটা ইন্টারেস্ট দিতে হবে, এবং এইটাই হচ্ছে কিন্তু ক্রেডিট কার্ডের কোম্পানিদের লাভ। সুতরাং এই ফাঁদে পা দেবেন না। ক্রেডিট কার্ড দিয়ে পারচেস সাধারণত আপনারা চেষ্টা করবেন না করতে, খুব প্রয়োজন না পড়লে ক্রেডিট কার্ডটা ইউজ করবেন না। এবার 5 নম্বর পয়েন্টে আমি আসছি কি, যে প্রথমে আপনারা করবেন কি, যেদিন মাইনে পাচ্ছেন তার 1 দিন বা 2 দিনের মধ্যে আপনারা একটা ব্যাংকে রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট খুলবেন এবং সেই ডেটটা দেবেন। আপনি যদি 30 তারিখে মাইনে পান তাহলে 1 তারিখ বা 2 তারিখ ডেটটা দেবেন। বা আপনারা যারা ব্যবসা করছেন আপনারা মাসের একটা নির্দিষ্ট দিনে, যেদিন দিলে আপনার সুবিধা হয় সেদিন একটা ডেট দেবেন। আপনার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে, সেভিংস থেকে আপনার টাকাটা অটোমেটিক্যালি আপনার সেখান থেকে ডেবিট হয়ে যাবে এবং প্রত্যেক মাসে আপনার একটা সেভিংস হয়ে যাবে। এইটা এক ধরনের একটা ফোর্স সেভিংস হলো, অর্থাৎ আপনাকে জোর করে সেভিংস করানো হচ্ছে। আপনি যখনই মাইনে পাচ্ছেন আপনার 2000 হোক, 4000 হোক, 5000 হোক, আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে সেটা ডেবিট হয়ে যাবে এবং আপনি সেই টাকাটা আপনার জমে যাবে। 6 নম্বর পয়েন্ট হচ্ছে কি না, আপনাদের দেখুন আমাদের অনেকের একটা নেশা আছে। অনেকে আছে স্মোক করে, বা অনেকে আছে যে চা খায়, চায়ের দোকানে বসে বন্ধুবান্ধব নিয়ে চা খাচ্ছে, দেখবেন 30, 35, 40 টাকা খরচা হয়ে যাচ্ছে। অনেকে আছে যারা নেশা সিগারেট খান, তাদের দেখবেন 60 থেকে 70 থেকে অনেকে 100 টাকা পর্যন্ত দিনে খরচা হয়ে যায়। অর্থাৎ আপনি যদি পার ডে চা, সিগারেট ইত্যাদি বা বাজে খরচার জন্য আপনি যদি 100 টাকা দিনে খরচা করেন তাহলে মাসে হয় আপনার 3000 টাকা, আর বছরে হয় আপনার 36,000 টাকা। ভেবে দেখুন, বছরে 36,000 টাকা কিন্তু আপনি
পুরো বাজে খরচা করছেন, যে খরচাটা করলে আপনার হেলথের ক্ষতি হবে, শরীরের ক্ষতি হবে, মূল্যবান সময় নষ্ট হবে এবং আপনার কোনো কাজে লাগবে না। অর্থাৎ বছরে 30,000 টাকা, মানে 10 বছর আপনি যদি এটাকে জমান, তাহলে শুধু ক্যাপিটাল জমবে 3,60,000 এবং সেটাকে যদি আপনারা ইনভেস্ট করেন একটা বিশাল অ্যামাউন্টের টাকা আসবে। সুতরাং কখনোই আপনারা এইগুলো করার সময় বুঝে করবেন। আমি বলছি না যে একদম করবেন না, কিন্তু বুঝে করবেন। তারপরে 7 নম্বর যে পয়েন্টটা আসছে, এটা সব থেকে প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ পয়েন্ট। আপনারা যখনই কোনো খরচা করবেন, আপনারা সেই খরচাটা যদি 5 টাকাও খরচা করেন, 10 টাকাও খরচা করেন, সেটা আপনারা একটা ডায়েরিতে ডেট ওয়াইজ করে, মান্থ ওয়াইজ করে আপনারা লিখুন, খরচাটা লিখুন। আপনি যদি কাগজ কলমে লিখতে না পারেন, আজকাল সবার হাতে মোবাইল আছে, আপনার একটা ওয়ার্ডের ফাইল খুলে নিন, মাইক্রোসফট ওয়ার্ডের একটা ফাইল খুলে নিন, সেখানে আপনার ডেট ওয়াইজ আপনি খরচাটা লিখুন। আপনি বলবেন খরচ তো আমি করেই ফেললাম, অনেকেই এই প্রশ্নটা আমাকে করে যে খরচা করেই ফেললাম, আমার লিখে লাভটা কি? না, লাভ আছে। লাভটাকে শুনুন। লাভ হচ্ছে আপনি যখন খরচাটা করলেন, আপনি সপ্তাহে একবার বা আপনি সম্ভব না হলে মাসে একবার আপনি দেখুন যে আপনি সারা মাসে কী কী খরচা করেছেন এবং কোন কোন খাতে খরচা করেছেন। এই খরচাগুলোর মধ্যে কোন খরচাটা আপনার অপ্রয়োজনীয় খরচা, অর্থাৎ সেই খরচাটা আপনার না করলেও চলতো। দেখবেন আমরা সারা মাসে যে খরচা করি, তবে একটা ভালো পার্সেন্টেজ থাকে কিন্তু বাজে খরচা, অর্থাৎ যেটা না করলে আমার সংসার খুব ভালোভাবেই চলে যেত, কিন্তু আমরা খরচাটা করে ফেলেছি। সেই জন্য আমি ভিডিওর প্রথমেই বলেছি যে খরচাটা করার সময় একটু চিন্তা করে দেখুন যে আপনি ঠিক খরচাটা করছেন কি না, কারণ খরচা না কমালে আপনি কিন্তু সেভিংস করতে পারবেন না। সুতরাং এটা একটা খুব মূল্যবান জিনিস। আপনি প্রত্যেক দিন খরচাটা লিখুন, মাসের খরচাটা লিখুন, মাসের পরে বছরের পরে গিয়ে আপনি দেখুন এই সারা বছরে আমি কত টাকা বাজে খরচা করলাম এবং কত টাকা আমি খরচা করলাম, সেগুলোকে আপনি চেক করার চেষ্টা করুন। 8 নম্বর পয়েন্ট আসছে, দেখবেন আজকাল পাড়ায় পাড়ায় কিন্তু মল হয়ে গেছে এবং ডিপার্টমেন্টাল স্টোর হয়ে গেছে। আমরা মলে যাই, আমরা ডিপার্টমেন্টাল স্টোরে যাই, গেলেই আমাদের হাতে একটা বাস্কেট ধরিয়ে দেয়। আমরা করি কি, বিভিন্ন এসে আমরা জামাকাপড়ই হোক, আমরা কসমেটিক্স হোক, আমরা জুতো হোক, আমরা স্টেশনারি আইটেম হোক, যাই হোক না কেন, আমরা করি কি সেই বাস্কেটের মধ্যে একটা রোডে কাপড় জামা বা কিছু জিনিস ভর্তানো করলাম। তারপরে কাউন্টার কাছে গেলাম, কাউন্টার কাছে গিয়ে দেখলাম একটা বিশাল বিল হয়ে গেছে, আমার কাছে ক্রেডিট কার্ড আছে বা ডেবিট কার্ড আছে বা আমার ফোনপে আছে, আমরা করলাম সেখান থেকে পেমেন্ট করে দিলাম। এবার বাড়িতে যখন আসলাম দেখলাম অনেক জিনিস আমাদের কিন্তু কেনার দরকার ছিল না, আমরা কিন্তু কিনে ফেলেছি। আচ্ছা, একটা কথা বলুন তো, আগে আমরা ফর্দ করে নিয়ে যেতাম, ফর্দ করে গিয়ে আমরা মুদিখানা দোকান থেকে জিনিসপত্রগুলো কিনে আনতাম, তাহলে কি তখন কি আমাদের চলতো না? আমাদের সংসার চলতো না? খুব ভালোভাবেই চলতো। কিন্তু এখন এই যে মল কালচারটা হয়ে গেছে, আপনি মলটা হচ্ছে একটা কর্পোরেট সেক্টরে কিন্তু ফাঁদ, অর্থাৎ মলে তারা যে জিনিসপত্রগুলো সাজিয়ে রেখে সঙ্গেছে ওইগুলো কিন্তু আপনাকে হাতছানিয়ে দেবে, যে প্রয়োজন না হলেও আপনি দেবেন, আপনি ফটাফট তুলে দিচ্ছেন বাস্কেটে, এবার গিয়ে কিনছেন, আপনার কাছে ডেবিট কার্ড আছে, ফোনপে আছে, আপনি পেমেন্ট করে দিচ্ছেন এবং দেখবেন অনেক খরচা এখানটায় বাজেভাবে খরচা হয়। সুতরাং যদি মলে একান্তই যেতে চান, কারণ অনেক সময় অনেকে বলে যে মলে এবং ডিপার্টমেন্টাল স্টোরের দামটা কম হয়, সুতরাং আপনি যদি মনে করেন যে আপনার ডিপার্টমেন্টাল স্টোরের দামটা বাজারে থেকে কম, আপনি বাড়ি থেকে একটা ফর্দ করে নিয়ে যান এবং সেই ফর্দ নিয়ে আপনি আপনার জিনিসপত্র কিনে আপনি বাড়িতে নিয়ে আসুন। অপ্রয়োজনীয় জিনিস কিনবেন না। নেক্সট পয়েন্ট, অর্থাৎ 9 নম্বর পয়েন্ট আমি আসছি কি, আজকাল একটা খুব ফ্যাশন হয়ে গেছে, উইকেন্ডে সবাই ফ্যামিলি নিয়ে রেস্টুরেন্টে বা হোটেলে খেতে যায়। দেখবেন এই যে রেস্টুরেন্ট বা হোটেলে খেতে যায় এবং এইখানে যে যেগুলো আমরা খাই সেগুলো কিন্তু আদৌ হেলদি ফুড নয়, প্রত্যেকটা আনহেলদি ফুড, এবং এগুলো খেয়ে আপনার গ্যাস অম্বল হবে এবং হোটেল রেস্টুরেন্টের খাবার কখনোই জেনে রাখবেন ভালোভাবে হতে পারে না। বাড়ির খাবার খান, হেলদি ফুড খান, তবে কি আপনি হোটেল রেস্টুরেন্টে খাবেন না? হ্যাঁ, সকাল রাত সবারই হয়, আপনি অবশ্যই খাবেন। সেটাকে আপনি প্রত্যেক সপ্তাহে নয়, হয় আপনি 15 দিন অন্তর, সবচেয়ে ভালো হয় আপনি যদি ওয়ান্স ইন এ মান্থ করেন, ওয়ান্স ইন এ মান্থ যান, আপনি হোটেল রেস্টুরেন্টে যান, খান, অবশ্যই আপনি সেখানে যাবেন। আর 10 নম্বর এবং সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে, দেখবেন যে আমরা কিন্তু অনেক সময় একটা এক্সট্রা মানি পেয়ে যাই। ধরুন আমার একটা কোনো বড় এরিয়ার পেমেন্ট হলো, বা আমি কারোর কাছ থেকে কোনো টাকা পেলাম, বা আমি কাউকে তো ধার দিয়েছিলাম সেই টাকাটা আমি পেলাম, যে কোনোভাবে আমার কাছে একটা এক্সট্রা টাকা এলো। যখনই আমি ভাবি যে আমার এক্সট্রা টাকা আসবে, তবে সঙ্গে সঙ্গে আপনার বা আমাদের সবার প্ল্যান হয়ে যায় যে আমরা কী কিনবো। টাকাটা আসার আগে কিন্তু আমাদের প্ল্যান হয়ে যায়। এইটা করবেন না। যখন আপনার যে টাকাটা আসছে আপনি চেষ্টা করবেন সেই টাকাটাকে কিন্তু আপনি সেভিংস করতে, কারণ দেখবেন যে যেই টাকাটাকে আপনার কাছে এসছে, আপনি যেটা খরচা করবেন ভেবেছেন, যদি সেই খরচাটা আপনার একান্ত প্রয়োজনীয় হয়, যে সেইটা খরচাটা না করলে হবে না, তবে তো আপনাকে করতেই হবে, আদারওয়াইজ সেই টাকাটা কিন্তু আপনি সেভিংস করবেন। সেটা না পারলে একটা পোর্শন সেভিংস করবেন, যাতে করে আপনার একটা সেভিংস হয় এবং সেই টাকাটা আপনার বাজেভাবে খরচা না হয়।
তাহলে আশা করি আপনাদেরকে আমি কিছুটা বোঝাতে পেরেছি। এই জিনিসগুলোকে যদি আপনারা মেনে চলেন তাহলে দেখবেন যে আপনি অনেক খরচা আপনার কম হবে এবং আপনি অবশ্যই টাকা জমাতে পারবেন এবং এই টাকা জমিয়ে আপনি সেভিংস করুন এবং তারপরে আস্তে আস্তে ইনভেস্টমেন্ট করুন। কারণ ইনভেস্টমেন্ট না করলে আপনার টাকা কিন্তু কম্পাউন্ড বাড়বে না। সুতরাং আরও একবার বলি যে এটা দেখে যদি আপনাদের ভালো লাগে বা যদি আপনাদের মনে হয় যে আপনারা উপকৃত হয়েছেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং এটাকে শেয়ার করবেন এবং লাইক দেবেন। আজকে আর বেশি কিছু বলবো না, রাত হয়ে গেল অনেক। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।